হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা শুরু করছি সেটা ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞান রায় মার্টিন 2025 থেকে হচ্ছে লেকটাউন স্কুলে। বেসিক্যালি মানে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্কুল আমাদের, লেকটাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। ওকে, সো লাইফ সায়েন্সে এখানে 213 নম্বর পেজ আমরা কমপ্লিট করবো। এখানে যে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা এক এক করে করবো। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি সেগুলো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেগুলো দেখো এবং তার সাথে সাথে আমাদের এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখো। ওকে, তো প্রথমে কি আছে, শূন্যস্থান পূরণ করো। মটর, বিনস এবং হচ্ছে ছোলা, এগুলো হলো ড্যাশ, আচ্ছা প্রভৃতি হলো ড্যাশ উদ্ভিদ, তো এগুলো হলো সিম্বি গোত্রীয় উদ্ভিদ। নেক্সট চলে আসো ডেঙ্গি রোগের জীবাণুর নাম। তো ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ফ্ল্যাভি ভাইরাস। নেক্সট কোয়েশ্চেন চলে আসো, আম গাছ চাষে প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়। তো আম গাছ চাষে প্রাথমিক বৃদ্ধিতে আমাদের নাইট্রোজেন সার প্রয়োগ করা হয়। মাছের প্রাথমিক খাবার হলো, মাছের প্রাথমিক খাবার হলো প্ল্যাঙ্কটন, মানে পুকুরে যেসব হচ্ছে মানে তোমার উদ্ভিদ, যেসব শ্যাওলা জন্মায়, উদ্ভিদ শ্যাওলা, সেগুলোকে সাধারণত হচ্ছে, মানে শ্যাওলা তো উদ্ভিদই হয়, তো নর্মালি যেগুলো হচ্ছে প্ল্যাঙ্কটন, যেগুলো উদ্ভিদ জাতীয়, সেগুলোকে হচ্ছে খায় মাছেরা। তো এটাই হচ্ছে মাছেদের প্রাথমিক খাদ্য। নেক্সট চলে আসো, মৌমাছিদের জীবনচক্রের তৃতীয় পর্যায়টির নাম হলো। তো মৌমাছিদের একদম প্রথমেই হচ্ছে ডিম, তারপরে হচ্ছে পিউপা, তারপরে লার্ভা এবং তারপরে পিউপা। সেক্ষেত্রে তৃতীয় পর্যায়ে পিউপা আসছে, সেক্ষেত্রে আমাদের শূন্যস্থানে পিউপা বসবে। নেক্সট সঠিক উত্তরটি নির্বাচন করো। চা পাতার উপস্থিত উপক্ষারটির নাম হলো মরফিন, ডাটুরিন, স্ট্রিকনিন এবং ট্যানিন। তো এক্ষেত্রে অপশন ডি হচ্ছে ট্যানিন সঠিক উত্তর। প্রদত্ত কোনটি রবি ফসল? ধান, গম, তুলো আর ভুট্টা। তো এক্ষেত্রে আমাদের অপশন সি গম হবে সঠিক উত্তর। রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস গঠিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো ম্যালেরিয়া, গেটেবাত, ডায়াবেটিস এবং হেপাটাইটিস। তো এখানে দেখো ম্যালেরিয়া, তো বেসিক্যালি এটা আমাদের ভাইরাস গঠিত নয়। তারপরে আছে গেটেবাত, এটাও নয়। ডায়াবেটিস, এটাও নয়। তো সেক্ষেত্রে আমাদের হেপাটাইটিস বি বা হেপাটাইটিস এ। তো এখানে শুধু আমাদের হেপাটাইটিস দেওয়া আছে, তো এটা হচ্ছে হেপাটাইটিস হলো একটি যকৃতের ক্ষতজনিত রোগ। নেক্সট চলে আসো, বলেছে বি সদৃশ শব্দটি নির্বাচন করো। বাটা, রুই, কাতলা, মৃগেল। তো এখানে রুই, কাতলা, মৃগেল এগুলো প্রত্যেকটাই কিন্তু মেজর কার্পের মধ্যে পড়ে। এখানে বাটা একমাত্র মাইনর কার্পের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে অপশন মানে বাটাটাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তারপরে বলেছে দেখো ঢেকাল পদ্ধতি, দোলানো পদ্ধতি, দোলানো বালতি পদ্ধতি, ড্রিপ পদ্ধতি আর রাহাত পদ্ধতি। তো এই তিনটেই কিন্তু জমিতে জল চাষের জন্য ব্যবহার করা হয়, কিন্তু ড্রিপ পদ্ধতি এটা আমাদের ড্রিপ লিটার পদ্ধতি, যেটা সেখানে ব্যবহার করা হয়। তো এই কারণে ড্রিপ পদ্ধতি এটা হচ্ছে এদের থেকে আলাদা। নেক্সট চলে আসো, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক। তো এখানে খেয়াল করতে হবে আগাছানাশক, কীটনাশক দুটো থেকে কোয়েশ্চেন আসে। এখানে কোয়েশ্চেনে আমাদের আগাছানাশক দেওয়া আছে, তো এক্ষেত্রে আমাদের 2,4-D আমরা লিখতে পারি, এছাড়া সিমাজিন লিখতে পারি। তো এগুলো খেয়াল রাখো। নেক্সট চলে আসো আমাদের অসংক্রামক রোগ ঘটিত মহামারী। অসংক্রামক মানে যেগুলো হচ্ছে সংক্রামিত হয় না, কিন্তু বর্তমানে এটা মহামারীর মতো। যেমন এখানে হচ্ছে হার্ট রোগ, তার সাথে ডায়াবেটিস। তো এগুলো হচ্ছে আমাদের অসংক্রামক রোগ ঘটিত মহামারী। নেক্সট চলে আসো, বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিবিড় মিশ্র চাষ কাকে বলে? তো নিবিড় মিশ্র চাষ বলতে একটিমাত্র জমিতে একই সময়ে একাধিক ফসল একসাথে চাষ হয়। এই একই জমি থেকে বারবার যে ফসল উৎপাদন করার যে পদ্ধতি, একেই বলা হয় নিবিড় মিশ্র চাষ। এবার দেখো এটা হচ্ছে নিবিড় মিশ্র চাষ, তোমরা হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে পাবে। এবার এটা এমন নয় যে মাছ চাষের ক্ষেত্রেই পাওয়া যায়, এটা কিন্তু মাছ চাষ ছাড়া হচ্ছে যে কোনো জমির ক্ষেত্রেও এটা করা হলে সেটাকেই বলা হয় নিবিড় মিশ্র চাষ। লাইক হচ্ছে এখন জমিতে অনেক সময় কি হয়, ধরো কেউ জমিতে হচ্ছে পার্টিকুলার কোনো একটা ফসল চাষ করেছে, আমি ধরে নিলাম সেখানে হচ্ছে কলা চাষ করেছে। এবার ধরো সে হচ্ছে একটা নির্দিষ্ট এরকম গ্যাপ রেখে রেখে কলা চাষ করছে। এবার সে দেখছে এখানে আমি আরো একটা চাষ করতে পারি, লাইক হচ্ছে এই যে মাঝখানের গ্যাপটা আছে সেখানে সে আরো একটা চাষ করতে পারে, আরো একটা ফসল সে এখানে উৎপাদন করতে পারে। তখন সে কি করবে, এই গ্যাপগুলোকে কাজে লাগাবে, যেগুলো কম জায়গাতেই হচ্ছে চাষ করা যায়। তো সেক্ষেত্রে সে এই গ্যাপগুলোকে কাজে লাগাবে চাষ করতে। আমি কি দেখো একই জায়গায় আমি একাধিক ফসল চাষ করছি। আবার অনেক জায়গায় কি করে, মুরগির যে ফার্ম, সেই মুরগির ফার্মের সাথে সাথে তোমার ছাগল চাষ করা হয়। তো মুরগির ফার্ম থাকছে উপরে, যেখানে মুরগি চাষ করছে, মুরগির যে হচ্ছে মলমূত্র সেগুলো নিচের দিকে পড়ছে, আর তার নিচের দিকে এক জায়গায় থাকে যেখানে ছাগল চাষ করে। তো এখানে ছাগল থাকে, উপরে মুরগি থাকে, আমি কি দুটো এক জায়গায় চাষ করা হচ্ছে। তো এই কারণে এগুলোকে বলা হয় নিবিড় মিশ্র চাষ। ওকে, নেক্সট চলে আসো, হিউমাস কি? তো হিউমাস হলো হচ্ছে মৃত উদ্ভিদ, প্রাণী, জীবের অর্ধ ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ যা মাটিকে উর্বর করে। তো মেইনলি আমরা হিউমাস বলতে কি বলি, হিউমাস বলতে আমরা বলতে পারি এখানে সিম্পল যে জীব থেকে প্রাপ্ত উপাদান, ঠিক আছে, বা জীব থেকে প্রাপ্ত মাটিকে উর্বর করতে কাজে লাগে এরকম হচ্ছে উপাদান, এগুলোকে আমরা হিউমাস বলবো। তো হিউমাস হলো, এখানে আমরা ডেফিনেশনটাও বলতে পারি, হিউমাস হলো মৃত উদ্ভিদ ও প্রাণীর জীবের অর্ধ ক্ষয়প্রাপ্ত জৈব পদার্থ যা মাটিকে উর্বর করে এবং জল ধারণ ক্ষমতা বাড়ায়। এটি গাঢ় বাদামি বর্ণের, কালো রঙের, ঠিক আছে, এটি গাঢ় বাদামি বর্ণের এবং কালো রঙের। এই হচ্ছে ব্যাপার। নেক্সট চলে আসো, লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয়? তো এখানে লিটার বলতে আমাদের সেই তোমরা পেয়েছিলে মুরগি প্রতিপালনের জন্য, ঠিক আছে, মুরগি প্রতিপালনের ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে লিটার মিন্স হচ্ছে মাটিতে যখন মুরগি চাষ করা হয় তখন তার উপরে আমাদের শুকনো খড় বা তার সাথে
কাঠের ভুসি, এই ধরনের বিভিন্ন পদার্থ দিয়ে তার উপরে হচ্ছে মুরগিকে চাষ করা হয়। তো এখানে এটা করার আগে এই যে আমরা ডিপ লিটার বললাম, লিটার দেওয়ার আগে তার উপরটাকে জীবাণুমুক্ত করে নেওয়া হয়, যাতে জীবাণু কোনো রকম ভাবে এইসব লিটারের থ্রুতে হচ্ছে মুরগিতে পাস না হয়ে যায়। সেই জন্য এখানে ফিনাইল, ব্লিচিং পাউডার, চুন এগুলো হচ্ছে ঘরের মেঝেতে দিয়ে সেটাকে জীবাণুমুক্ত করা হয়, যাতে সেটা ছত্রাক এবং রোগ জীবাণুর হাত থেকে মুক্ত থাকে। নেক্সট চলে আসো, বলেছে অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উভয় গুণ সম্পন্ন দুটি মুরগির উদাহরণ দাও। তো এখানে অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে আমাদের দু রকমের মুরগির নাম মনে রাখবো, রোড আইল্যান্ড রেড আর নিউ হ্যাম্পশায়ার। নেক্সট চলে আসো, কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাহকের নাম। তো কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাহকের নাম। আদ্য প্রাণীটা এখানে হচ্ছে লিসম্যানিয়া মনে রাখবে, লিসম্যানিয়াটা মনে রাখলেই চলবে। এখানে লিসম্যানিয়া এসপি দিয়ে বা স্পিসিস লিখতে পারি আমরা, এখানে ডোনোভানি লেখা আছে, বাট তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো। নেক্সট আছে বাহক, কোন মাছি হচ্ছে এটা বহন করে, এটা বেসিক্যালি বালি মাছি বহন করে কালাজ্বর রোগের জীবাণু। ওকে, নেক্সট চলে আসো, আমাদের নিম্নলিখিত প্রশ্নগুলি শুধু উত্তর দিতে বলেছে দুই একটি। কি দেওয়া হচ্ছে দেখো, চাষের জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন? প্রথমে না, এটা অনেকদিন অনেক সময় অনাবাদি ফেলে রাখা হয় একটা ফসল চাষ করার পরে। তো কেন রাখা হয়? কারণ জমিকে কিছুদিন অনাবাদি রেখে দেওয়া হলে জমির যে প্রাকৃতিক উর্বরতা সেটা হচ্ছে ফিরে আসে, আগাছা নষ্ট হয়, জমির মাটি বিশ্রাম পায় এবং সেই মাটিতে যেহেতু আগাছা জন্মায়, তো সেই আগাছাগুলো যখন মারা যায় সেগুলোই জমিতে সার হিসেবে মানে যুক্ত হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। সাথে সাথে হচ্ছে বিভিন্ন পোকামাকড় এবং রোগ জীবাণু এগুলো হচ্ছে কমে যায়, কারণ এই ধরনের যখন মাটির উর্বরতা বৃদ্ধি পাবে তখন হচ্ছে মাটির যে রোগ জীবাণু যেগুলো থাকে সেগুলো হচ্ছে কমে যায়। ওকে, নেক্সট চলে আসো, জৈব সার ব্যবহারের দুটি উপকারিতা উল্লেখ করো। তো জৈব সার ব্যবহারের অনেকগুলো উপকারিতা আছে, চাইলে আমরা দুটো, এখানে যেহেতু চেয়েছে তাই দুটোই দেবো, কিন্তু আমরা চাইলে এর থেকে বেশি আমরা মনে রাখতে পারি, যেখানে 4টে থেকে 5টা পয়েন্ট তোমাদের বইতে ছিল। লাইক হচ্ছে মাটির উর্বরতা এবং গঠন উন্নত হয়, তারপরে জমিতে উপকারী অণুজীবের সংখ্যা বাড়ে, পরিবেশ দূষণ কম হয়। ওকে, নেক্সট চলে আসা বলেছে কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে। তো ময়লা জল মানে এখানে ময়লা জল বলতে এরকম নয় যে হচ্ছে সেখানে মানে একদম নোংরা হয়ে আছে, ঠিক আছে, বা নোংরাই বলতে পারো, ময়লা জল মিন্স তো নোংরাই, কিন্তু জিনিসটা এখানে যেটা বোঝায় অনেক সময় সেটা নয়। ময়লা মিন্স হচ্ছে সেই জলে অতিরিক্ত পরিমাণ তোমার শ্যাওলা বা হচ্ছে তোমার কচুরিপানা এই ধরনের কিছু জীব, ছোট ছোট, ঠিক আছে, যেগুলো মাছের পক্ষে খাদ্য উপযোগী, তো সেই ধরনের কিছু জীব হচ্ছে প্রতিপালন করা হয়। মানে এই ধরনের যেসব এই ধরনের শ্যাওলা বা এই ধরনের যেসব পদার্থ থাকে সেগুলোকে ময়লা জল বলা হয়। এবার দেখো, ময়লা জল বা বজ্র জল পুষ্টি উপাদান সমৃদ্ধ থাকে, যা জলজ শৈবাল ও প্ল্যাঙ্কটনের বৃদ্ধি ঘটায়। এগুলো মাছের প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করে, ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। ওকে, তাহলে এখানে খেয়াল রাখতে হবে, ময়লা জল বা বজ্র জল পুষ্টি উপাদান সমৃদ্ধ থাকে, যা জলজ শৈবাল ও প্ল্যাঙ্কটনের বৃদ্ধি ঘটায়। এগুলো মাছের প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করে, ফলে মাছেদের যে উৎপাদন সেটা বৃদ্ধি পায়। ওকে, নেক্সট দেখো, বলেছে জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়। তো এখানে ক্ষতিকারক পোকা দমনের জন্য তাদের প্রাকৃতিক শত্রু, লাইক দেখো যেসব পোকামাকড় জমির জন্য ক্ষতিকারক বা কোনো পার্টিকুলার ফসলের জন্য ক্ষতিকারক, কারণ সব পোকামাকড় সব ফসল নষ্ট করে না বা সব ফসলের প্রতি আকৃষ্ট হয় না। তার ফলে কি হয়, যে পোকামাকড় যে ফসলের প্রতি আকৃষ্ট, সেই পোকামাকড় গুলোর যারা হচ্ছে শত্রু, লাইক হচ্ছে সেই পোকামাকড় গুলোকে যারা প্রকৃতি থেকে খায়, খেয়ে বেঁচে থাকে। কারণ আলটিমেটলি কি, আমাদের যে জৈব যে চক্র বা জীব চক্র, তার মধ্যে কি প্রত্যেকটা জীব একে অপরের উপর নির্ভরশীল। তাহলে এইখানে যে পোকামাকড় গুলো আমাদের ফসলের জন্য ক্ষতিকারক, তারা পার্টিকুলারলি কোনো না কোনো পোকা বা অন্য কোনো পতঙ্গ বা পাখি কারো না কারোর দ্বারা হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তো সেই পোকা বা হচ্ছে সেই তোমার পতঙ্গ বা সেই পাখিগুলোকে সেই জমির আশেপাশে হচ্ছে রাখা হয় বা চাষ করা হয়, যার ফলে কি হয়, ওই যে পোকামাকড় যেগুলো জমির জন্য ক্ষতিকারক ছিল তারা এখানে দমন হয় বা সেগুলো হচ্ছে আমরা দমন করতে পারি। তো এই কারণে এটাকে বলা হয় যে ক্ষতিকারক পোকা দমনের জন্য তাদের প্রাকৃতিক শত্রু বা শিকারী পোকা ব্যবহার করা হয়, যেমন লেডি বার্ড বিটেল অ্যাফিড দমন করে, পরজীবী বোলতা পোকা নিয়ন্ত্রণ করে। তো এখানে দুটো আমাদের দেওয়া আছে, বইতেও তোমাদের 2-3টে দেওয়া আছে, ওটাও দেখতে পারো। রাসায়নিক কীটনাশক ছাড়াই এক্ষেত্রে পোকা নিয়ন্ত্রণ করা যায়। তো এটাকেই বলা হয় জৈবিক দমন পদ্ধতি। এক্ষেত্রে কোয়েশ্চেনও আসতে পারে কিন্তু তোমাদের, যে জৈবিক দমন পদ্ধতি বলতে কি বোঝো। তো এক্ষেত্রে জৈবিক দমন পদ্ধতি বলতে বোঝায় যখন কোন রকম রাসায়নিক কীটনাশক ছাড়াই পোকা বা পাখি বা অন্যান্য পতঙ্গের সাহায্যে অপর একটি ক্ষতিকারক বা আমরা বলতে পারি অপর একটি ফসলের জন্য ক্ষতিকারক পোকাকে দমন করা হয়, তখন তাকে বলা হয় জৈবিক দমন পদ্ধতি। বোঝা গেল? তো এগুলো হচ্ছে তোমরা বা এটাকে পজ করে জিনিসটাকে লিখে নিতে পারো, যেটা আমি মুখে বললাম। তো এই হচ্ছে আমাদের আজকের কোয়েশ্চেন। তো আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো প্রত্যেকটা, কোনো রকম প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ, আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের ব্যাচমেট যারা আছে তাদের সাথে শেয়ার করতে ভুলো না। ওকে, তো চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।